কখনো সুদূর বিস্তৃত পাহাড়ের সারি, কখনো সবুজের মাঝে হারিয়ে যাওয়া রাস্তা, কখনো ইতিহাসের ছোঁয়া, আবার কখনো ট্রেকের শেষে চোখের সামনে ধরা দেওয়া হিমালয়ের অপার সৌন্দর্য। আমরা বেস ক্যাম্প থেকে এখনো প্রায় ধরুন 500 মিটার মতন দূরে রয়েছি। এরপরেও বেস ক্যাম্পের থেকেও 3 কিলোমিটার আমাদের আরও ট্রেক রয়েছে মেন পয়েন্টে পিকে যাওয়ার জন্য। তবে এখান থেকে এই অপূর্ব সুন্দর ভিউটা কিন্তু দেখা যাচ্ছে পঞ্চচুল্লির। আজকের যাত্রায় আমরা কৌশানি ছেড়ে চলেছি মুন্সিয়ারির পথে, আর এই পথে অপেক্ষা করছে এমন কিছু মুহূর্ত যা হয়তো আজীবন মনে থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, বাউন্ডুলে ঘুরের কুমায়ুন ভ্রমণের শেষ পর্বে আপনাদের স্বাগত। সময় এখন সকাল 9টা, আর আমরা দাঁড়িয়ে রয়েছি কৌশানির নেচার ভ্যালি রিসর্টে। কেন দাঁড়িয়ে রয়েছি জানেন? এই দেখুন, এই হচ্ছে নেচার ভ্যালি রিসর্টের সামনের দৃশ্য। কত সুন্দর একটা ভ্যালি ভিউ আসছে, একদম দারুণ লাগছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচুর দেবদার, চির এর জঙ্গল রয়েছে। আমরা যেরকম আমাদের নর্থ বেঙ্গলে দেখে থাকি প্রচুর দেবদারু গাছ থাকে কিংবা পাইন গাছ থাকে, সেরকম এখানে চির আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, চলুন, এখন সকাল হয়ে এসছে, আমাদের এখান থেকেও চেক আউট করতে হবে পরের যে জায়গা রয়েছে সেখানে যাওয়ার জন্য। আর এই কৌশানিতে কী কী সাইট সিন রয়েছে সেগুলো আমরা অবশ্যই ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তার আগে ব্রেকফাস্ট চলে এসেছে, আসুন একবারে ব্রেকফাস্ট করে নেওয়া যায়। দেখুন, ব্রেকফাস্টে নিয়েছি আমরা পোহা, রয়েছে আলুর পরোটা, আর সাথে রয়েছে দই আর আচারও রয়েছে। এবার আমাদের কৌশানি থেকে চেক আউট করে বেরিয়ে পড়তে হবে পরবর্তী গন্তব্যের পথে। তবে বিশ্বাস করুন, কৌশানির এই রিসর্ট, তাদের আন্তরিক আতিথেয়তা আর রিসর্টের সামনে দিগন্ত জোড়া সবুজ পাহাড় সবকিছু যেন বারবার মনে করাচ্ছিল আর একটা দিন যদি এখানে থেকে যাওয়া যেত তাহলে হয়তো সব থেকে ভালো হতো। মনে হচ্ছিল কৌশানির দর্শনীয় স্থানগুলি ঘুরে আবার যদি এই রিসর্টে ফিরে আসতে পারতাম তাহলে একদিকে যেমন একটু বিশ্রাম নেওয়াও যেত, তেমনি পায়ে হেঁটে এই রিসর্টের আশেপাশের এলাকা, চির গাছের জঙ্গল কিংবা কাছের ঝর্ণা ঘুরে দেখে আসল কৌশানিকে আরও কাছ থেকে দু চোখ ভরে উপভোগ করা যেত। কিন্তু এখন যে তার আর কোনো উপায় নেই। আগেই আমরা ট্যুর পিকার্সের সঙ্গে পুরো পরিকল্পনা ঠিক করে রেখেছিলাম, কখন কোথায় যাব, কি কি দেখব, সবকিছু আগে থেকেই ফিক্সড ছিল। তাই মন না চাইলেও এবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। সময় সকাল 10টা, আর আমরা বেরিয়ে পড়লাম কৌশানি থেকে মুন্সিয়ারির পথে। মুন্সিয়ারি পৌঁছতে রাস্তার ডিস্টেন্স হচ্ছে ওই প্রায় ধরুন 130 কিলোমিটারের মতন। যেতে যেতে কিন্তু আমাদের আজকেও রাত্রি হয়ে যাবে। তো বলি, কৌশানি থেকে আমরা যে বেরিয়েছি, এখন আমরা যে প্রথম সাইট সিন বা প্রথম দর্শনীয় স্থানে পৌঁছবো সেটা হচ্ছে অনাসক্তি আশ্রম। তো অনাসক্তি আশ্রম এখান থেকে খুব বেশি দূরে নয়, চলুন পৌঁছোই অনাসক্তি আশ্রমে। এরপর আমরা পৌঁছে গেলাম কৌশানির অন্যতম ঐতিহাসিক এবং শান্ত একটি জায়গা, অনাসক্তি আশ্রম, যেটি অনেকেই গান্ধী আশ্রম নামেও চেনেন। প্রকৃতির মাঝে অবস্থিত এই আশ্রম শুধু একটি দর্শনীয় স্থান নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। 1929 সালে মহাত্মা গান্ধী এখানে প্রায় 14 দিন অবস্থান করেছিলেন। এই সময় তিনি তার বিখ্যাত অনাসক্তি যোগ গ্রন্থ রচনা করেন। কৌশানির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই জায়গাকে ভারতের সুইজারল্যান্ড বলেও আখ্যা দিয়েছিলেন। আশ্রমে প্রবেশ করতেই এক অদ্ভুত শান্তির অনুভূতি কাজ করে। চারপাশে নিরিবিলি পরিবেশ, সবুজ পাহাড় আর নির্মল আবহাওয়া জায়গাটিকে অন্যরকম করে তোলে। আশ্রম চত্বরে রয়েছে একটি ছোট্ট জাদুঘর, যেখানে মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন দুর্লভ ছবি, চিঠি এবং তার ব্যবহৃত কিছু স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। ইতিহাস প্রেমীদের জন্য জায়গাটি সত্যিই বেশ আকর্ষণীয়। তবে এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত এখানকার দৃশ্য। আশ্রম থেকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ, ত্রিশূল, পঞ্চচুল্লী এবং নন্দা দেবীর মতন পর্বত শ্রেণীর অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। বিশেষ করে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও বেশি মনমুগ্ধকর হয়ে ওঠে। অনাসক্তি আশ্রম ঘুরে দেখে এবার আমাদের পরবর্তী গন্তব্য ছিল কৌশানির বিখ্যাত টি গার্ডেন। সত্যি বলতে কৌশানিতে যে চায়েরও চাষ হয় আর এখানকার চা যে বিদেশে রপ্তানি করা হয়, এটা আমার একেবারেই জানা ছিল না। বিষয়টা জানার পর থেকেই সেই চায়ের বাগান দেখার আগ্রহটা অনেকটাই বেড়ে গেল। ঠিক তখন আমাদের গাড়ির চালক বললেন, সামনে একটি শাল ফ্যাক্টরিও রয়েছে, চলুন আগে সেটা দেখে নেওয়া যাক। আমরাও ভাবলাম, কৌশানির বিখ্যাত শাল যখন এত নাম করা, তাহলে চলুন একবার দেখেই আসা যাক। তাই টি গার্ডেনের পথে একটু বিরতি নিয়ে এবার আমরা চললাম শাল তৈরির সেই কারখানার দিকে। অনাসক্তি আশ্রম দেখে আমাদের গাড়ি এসে থামলো কৌশানির শাল ফ্যাক্টরির সামনে। চলুন একবার দেখিয়ে দিই। এই যে
দেখুন কৌশানী শল ফ্যাক্টরি। তো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই শল ফ্যাক্টরি ভিজিট করবেন। এখানে আপনারা দেখতে পাবেন এখানে যে সামনেই শল তৈরি হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে কিছু কেনাকাটাও করতে পারবেন। अंकल जी आप क्या बना रहे हो? स्टॉल बन रहा है। एक दिन में कितना स्टॉल बन जाता है? दो बन जाएगा एक दिन में। अच्छा ये जो शॉल बनता है, सिंपल शॉल एक दिन में कितना बन जाता है? दो शॉल। और डिजाइन वाला एक ही बनता है शायद। আচ্ছা আচ্ছা, আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এখানে স্টল তৈরি হচ্ছে, আর এখানে তৈরি হয় সোয়েটার, আর এখানে দেখুন এখানে মাফলার তৈরি হচ্ছে। প্রচুর শল রয়েছে, প্রচুর। আপনারা যারা আসবেন এখান থেকে কিন্তু এই শল কেনাকাটা করতে পারেন। এখানেই লোকালি তৈরি হয়, আর সেগুলোই এইরকমভাবে দোকানে কিন্তু এরা বিক্রি করে। শল ছাড়াও এখানে আপনারা স্টল পেয়ে যাবেন, মাফলার পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির। এই দেখুন আর কত কি রয়েছে, এখানটায় ব্লেজার রয়েছে। আর শলের তো প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি, শল আর স্টলের। শাল ফ্যাক্টরি ঘুরে দেখে এবার আমরা এসে পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত জায়গা কৌশানীর চায়ের বাগানে। তো আমরা কাউন্টার থেকে 25 টাকা দিয়ে টিকিট করে নিলাম, আর টিকিট করে যাচ্ছি চা বাগান দেখতে। এখানকার চা বাগানগুলো কিন্তু কিছুটা এরকম হয়, পাহাড়ের ঢালে। আমাদের দার্জিলিং কিংবা ডুয়ার্সের মতন ওই রকম বিস্তৃত চা বাগান আপনারা এখানে পাবেন না। চলুন যা আছে একবার দেখিয়ে দেবো। আর এই সময় আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ চা গাছে কিন্তু প্রুনিং করা হয়েছে। আর কতটা সুন্দর সাজানো গোছানো দেখুন টি স্টেটের ভেতরটা। কিছু দোকান রয়েছে যেখানে আপনারা চা পেয়ে যাবেন। আর দেখুন শল রয়েছে, স্টল রয়েছে, বিভিন্ন শীতের পোশাকও কিন্তু রয়েছে। এটার ভেতরেই সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে বসে আপনারা একদিকে হিমালয়ান ভিউ পেয়ে যাবেন ওই সাইডে, আর এদিকে কিন্তু চা বাগানের ভিউ রয়েছে, বেশ ভালো লাগছে। কৌশানী শাল ফ্যাক্টরি দেখে আমরা চলে এসেছি এখানকার কৌশানীর টি গার্ডেনে। দেখুন কতটা সুন্দর এই চা বাগান। তবে হ্যাঁ, আমাদের ওই নর্থ বেঙ্গল কিংবা ডুয়ার্সে যে চা বাগান দেখে আমরা অভ্যস্ত, সুদূর বিস্তৃত চা বাগান, সেরকম কিন্তু এখানে নয়। এই চা বাগানও বড়, কিন্তু এখানে ধাপে ধাপে চা গাছ রয়েছে। মানে এখানে একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, রাস্তার ওই সাইডে কিছুটা পার্ট রয়েছে, হয়তো পাহাড়ের ওই দিকেও কিছুটা পার্ট রয়েছে। এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু এখানে চায়ের চাষ হয়। এই চা বাগানে আসতে গেলে আপনাদের কিন্তু 25 টাকা টিকিট কেটে আসতে হবে। তাই আমরা এই কারণেই আসলাম যে এই যে কৌশানীতে এসেছি, আর এই উত্তরাখণ্ডের কৌশানীতেও যে চায়ের চাষ হচ্ছে, আর এই চা দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেটাই দেখানোর জন্য। আর এই চা কোথা থেকে রপ্তানি করা হয় জানেন? এই কৌশানী টি স্টেটের চা প্রথমে চলে যায় আমাদের কলকাতায়। কলকাতা পোর্ট থেকে কিন্তু এটা বিদেশে রপ্তানি হয়। দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজ চা গাছের সারি, পাহাড়ি পরিবেশ আর চারপাশের শান্ত আবহাওয়া মিলে জায়গাটা যেন এক আলাদা অনুভূতি তৈরি করেছে। চায়ের বাগান ঘুরে দেখে আর কিছুটা সময় এই সুন্দর পরিবেশে কাটিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য মুন্সিয়ারির পথে। তবে শুরুতেই যে কথাটা বলেছিলাম সেটা আবারও সত্যি মনে হলো। কৌশানীতে যেন এক রাতে মন ভরল না। জায়গাটার মধ্যে এমন একটা শান্তি আর আলাদা একটা টান আছে যা খুব সহজেই মানুষকে নিজের করে নেয়। কৌশানীকে পেছনে ফেলে যখন ধীরে ধীরে মুন্সিয়ারির রাস্তা ধরলাম, তখন একটাই কথা ভাবছিলাম, এখানে আবারও ফিরতে হবে। তবে এবার অন্তত হাতে 2 দিন সময় নিয়ে, যাতে কোনো তাড়া না থাকে, কোনো নির্দিষ্ট সময়ের চাপ না থাকে, শুধু নিজের ইচ্ছে মতন মন খুলে 2 চোখ ভরে কৌশানীকে যেন উপভোগ করতে পারি। এরপর আমরা পৌঁছে গেলাম হিমাচল প্রদেশের কাংড়া জেলার অন্যতম ঐতিহাসিক ও পবিত্র স্থান বৈজনাথ মন্দিরে। এসে পৌঁছলাম আমরা বৈজনাথ মন্দির চত্বরে। এই দেখুন এই হচ্ছে বৈজনাথ মন্দির চত্বর। অনেক কটা মন্দির এখানে রয়েছে। আর এই যে বৈজনাথ মন্দির, এখানে কিন্তু ভগবান শিব পূজিত হয় বৈজনাথ রূপে বা বৈদ্যনাথ রূপে। আর বলে দিই, এই মন্দির চত্বর দিয়েই, মানে মন্দিরের একবারে সামনেই প্রবাহিত হয়েছে গোমতী নদী। আপনারা চাইলে সেই নদীও একবার দেখে নিতে পারবেন। ধৌলাধর পর্বতমালার কোলে শান্ত প্রাকৃতিক পরিবেশ আর পাশে বয়ে চলা গোমতী নদী, সব মিলিয়ে জায়গাটির সৌন্দর্য সত্যিই অসাধারণ। দূর থেকে মন্দিরের প্রাচীন স্থাপত্য চোখে পড়তেই মনে হচ্ছিল যেন ইতিহাসের কোনো অধ্যায়ের সামনে এসে দাঁড়িয়েছি। ভগবান শিবের এই প্রাচীন মন্দিরটি 1204 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। বহু শতাব্দী পেরিয়ে গেলেও আজও মন্দিরটি তার প্রাচীন ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রেখেছে।
হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী লঙ্কার রাজা রাবণ এই স্থানেই ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। বলা হয় রাবণের সেই ভক্তির প্রতি সম্মান জানিয়ে বৈজনাথে আজও দশেরা উৎসব পালন করা হয় না। ভারতবর্ষের খুব কম জায়গাতেই এমন ভিনধর্মী প্রথা দেখতে পাওয়া যায়। মন্দিরটির স্থাপত্যও নজর কাড়ার মতো। এটি মধ্যযুগীয় উত্তর ভারতীয় নাগারা শৈলীতে নির্মিত, আর মন্দিরের বাইরের দেয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকার্য ও পাথরের অসাধারণ ভাস্কর্য। প্রতিটি নকশাই যেন সেই সময়ের শিল্পকলার নিখুঁত নিদর্শন। এখানে ভগবান শিব বৈদ্যনাথ নামে পূজিত হয়, যার অর্থ চিকিৎসকদের প্রভু। অনেক ভক্তের বিশ্বাস এই মন্দিরের আশেপাশের পবিত্র জল ও পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে, যা রোগমুক্তির আশীর্বাদ এনে দেয়। আর এই মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। পাহাড়ি পথের ফাঁক দিয়ে বয়ে যাওয়া নদীর স্বচ্ছ জল আর তার শব্দ এই জায়গার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মন্দির দর্শনের পাশাপাশি নদীর ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও এক অন্যরকম শান্তি অনুভব করা যায়। এরপর আমরা মুন্সিয়ারির পথে আরও এক ধাপ এগিয়ে এসে পৌঁছলাম উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান বাগনাথ মন্দিরে। পাহাড়ের কোল ঘেঁষে শান্ত পরিবেশ আর দুই পবিত্র নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরে পৌঁছতেই যেন এক আলাদা আধ্যাত্মিক অনুভূতি কাজ করতে শুরু করলো। বাগনাথ মন্দির ভগবান শিবের অন্যতম বিখ্যাত মন্দিরগুলোর একটি। এটি সরজু নদী এবং গোমতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত, যা এই জায়গার ধার্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। বহু ভক্তের বিশ্বাস এই সঙ্গমস্থলের বিশেষ আধ্যাত্মিক মাহাত্ম্য রয়েছে। নদীর ধারে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ উপভোগ করলেও একটি অন্যরকম শান্তি অনুভব করা যায়। 1450 সালের রাজা লক্ষ্মীচাঁদ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বহু শতাব্দী পেরিয়ে গেলেও আজও মন্দিরটি তার ঐতিহ্য এবং প্রাচীন সৌন্দর্যকে ধরে রেখেছে। দূর থেকেই মন্দিরের পাথরের তৈরি প্রাচীন স্থাপত্য নজর কাড়ে। বাগনাথ নামটির মধ্যেই লুকিয়ে রয়েছে এক বিশেষ অর্থ। এখানে ভগবান শিব বাঘ বা ব্যাঘ্র অবতারে পূজিত হন। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী ঋষি মার্কণ্ডের তপস্যা ভঙ্গের জন্য শিব এই স্থানে বাঘরূপ ধারণ করেছিলেন। সেই থেকেই এই স্থানের নাম হয় বাগনাথ। বাগনাথ মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মুন্সিয়ারির উদ্দেশ্যে। পথে আর কোথাও থামার পরিকল্পনা ছিল না, তাই সরাসরি পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলতে শুরু করলাম। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাগনাথ মন্দির থেকে মুন্সিয়ারির দূরত্ব প্রায় 120 থেকে 130 কিলোমিটার। শুনতে হয়তো খুব বেশি মনে না হলেও পাহাড়ি রাস্তার কারণে এই পথ অতিক্রম করতে বেশ অনেকটাই সময় লাগে। এখন সময় বিকেল 4:30, আর আমরা বাগনাথ টেম্পল দেখে আর যে প্রাঙ্গণে মেলা চলছে সেটা দেখে এখন আমরা রওনা দিয়েছি মুন্সিয়ারির পথে। মুন্সিয়ারির দূরত্ব এখান থেকে প্রায় 130 কিলোমিটার, কি তার একটু বেশি। যেতে আমাদের প্রায় ধরুন 5 ঘন্টা সময় লাগবে। এখন যেহেতু 4:30 বাজছে, পৌঁছতে পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে। চলুন এগোনো যাক। তাই যারা আমাদের মতন এই রুটে ঘুরতে আসবেন এবং বাগনাথ মন্দির সহ আজকের সাইট সিনগুলো পুরোপুরি দেখবেন, তারা চেষ্টা করবেন প্রতিটা জায়গায় খুব বেশি সময় নষ্ট না করতে, কারণ পাহাড়ের সময়ের হিসেব কিন্তু সমতলের মতন চলে না। সময়ের মধ্যে বেরোতে পারলে আপনারা আরাম করে দিনের আলো থাকতে থাকতেই মুন্সিয়ারি পৌঁছে যেতে পারবেন, আর তা না হলে আমাদের মতন শেষের দিকে অনেকটাই দেরি হয়ে যেতে পারে। সময় রাত্রি 9:30, আর আমরা এসে পৌঁছলাম মুন্সিয়ারিতে আমাদের হোটেলে। চলুন, যে হোটেলে এসেছি সেখানে কি রুম প্রোভাইড করেছে ট্যুর পিকার্স আমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। প্রথমে রুমের ভেতরে যাওয়া যাক। বেশ ভালো, দেখুন একটা বেড রয়েছে, আর এই উডেন কাজ, পুরো দেখুন সিলিংটা উডেন কাজ রয়েছে, আর এই যে সব লাইট লাগানো রয়েছে। সামনে একটা পাহাড়ের ছবি দেওয়া রয়েছে। এটা কাল সকালে দেখাবো আপনাদের। আর এখানে দেখুন একটা টি টেবিল রয়েছে, গরম জল দিয়ে গেল এইমাত্র, আর সাথে দুটো গ্লাস রয়েছে। এখানে আমরা আমাদের লাগেজপত্র রেখে দিয়েছি, আর এখানে ছোট্ট একটা ড্রেসিং এরিয়া প্লাস ওয়ার্ড্রপ টাইপের একটা জায়গা রয়েছে। এখানেও ব্যাগ রেখে দিয়েছি। এই যে চেয়ার, টিভি চলছিল, আমরা প্লাগ খুলে দিয়েছি যেহেতু আমাদের ভিডিওটা রেকর্ড করতে হবে। আর এখানে একটা হিটার আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। আর ব্ল্যাঙ্কেট একটা রয়েছে, প্লাস এই আমাদের এই হোটেলেরই একজন আরেকটা ব্ল্যাঙ্কেট দিয়ে গেলেন, বললেন যে এখানে ঠান্ডা কিন্তু সাংঘাতিক পড়বে রাতে। তো যাই হোক, ফ্ল্যাগ পয়েন্ট বেডের দু সাইডেই আছে দেখতে পাচ্ছি আমরা, আর লাইটও পর্যাপ্তই রয়েছে।
আর এখানে রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে সামনে কিন্তু হিমালয়ান রেঞ্জ দেখতে পাওয়া যায়, যেটা আমরা কালকে অবশ্যই আপনাদের সামনে সকালবেলায় তুলে ধরবো। আচ্ছা চলুন এইবার আমরা ওয়াশরুমটা দেখে নিই এই রুমের। এই দেখুন, কমোড দেখতে পাচ্ছি আমরা, রয়েছে গিজার, এখানে শাওয়ার রয়েছে, রয়েছে বেসিন আর রয়েছে মিরর। ছোটর মধ্যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম এখানটায় রয়েছে। ঘড়িতে সময় তখন রাত 9:45। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম মুন্সিয়ারিতে, আমাদের আজকের ঠিকানায়। কারণ আগামীকাল অপেক্ষা করছে মুন্সিয়ারির নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা। তবে তার আগে এবার ডিনারের পালা। সময় 10:30, আর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমরা হোটেলে চেক ইন করলাম। চেক ইন করা মাত্র আমরা ডিনার নিয়ে নিয়েছি, কারণ অলরেডি 10:30 বেজে গেছে, আর এখানে লোকজন কিংবা এই হোটেলের রেস্টুরেন্ট বেশিক্ষণ খোলা থাকে না। তো যাই হোক, খিদেও পেয়েছিল, লাঞ্চ সেভাবে করা হয়। আপনারা দেখেছেন আমরা বৈদ্যনাথ মন্দিরে যে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদ খেয়েছিলাম, তারপর সেভাবে লাঞ্চ করা হয়নি। তো যাই হোক, অনেকটা টাইম কেটে গেছে, সাংঘাতিক খিদে পেয়েছে। হোটেলে এসে ডিনার অর্ডার করে নিয়েছি। আর আজকে আমাদের ডিনারে কি কি আছে সেটা বলে দিই। রয়েছে রুটি, রয়েছে জিরা আলু, রয়েছে ডাল, আর রয়েছে মাটন। চলুন এবার টেস্ট করা যাক। কি এখন টেস্ট করার সময় নেই, এখন খেয়ে তাড়াতাড়ি শোয়া যাক, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালে উঠে যা যা সাইট সিন আছে সেগুলো করে দেখতে হবে। পরের দিন সকালে মুন্সিয়ারিকে যেভাবে দেখব বলে ভেবেছিলাম, বাস্তবে ঠিক তেমনটা হলো না। মনে হচ্ছিল ঘুম থেকে উঠেই হয়তো সামনে দেখা যাবে বরফে ঢাকা বিশাল হিমালয়ান রেঞ্জের পরিষ্কার দৃশ্য। কিন্তু সেদিন আকাশ খুব একটা পরিষ্কার ছিল না। মেঘ আর কুয়াশার চাদরে ঢেকেছিল চারপাশ। ফলে হিমালয়ান রেঞ্জের কিছুটা অংশ দেখা গেলেও সেটাকে একেবারে স্পষ্টভাবে উপভোগ করা সম্ভব হলো না। যাই হোক, আজও নতুন জায়গায় ঘোরার পরিকল্পনা রয়েছে, কাছেই একটা ট্রেক করার প্ল্যান রয়েছে। তবে গত দুদিনের দীর্ঘ জার্নির ধকলের কারণে আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। ফলে যথারীতি আজকের ট্রেকটা একটু দেরিতেই শুরু হতে চলেছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পাহাড়ের ট্রেক যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। কারণ শুধু ওঠাই নয়, দিনের আলো থাকতে থাকতে নিরাপদে ফিরে আসাটাও খুব গুরুত্বপূর্ণ। পাহাড়ের সময় আর আবহাওয়া দুটোই খুব দ্রুত বদলে যায়, তাই একটু আগে বেরোনো সবসময় সুবিধার। আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে খালিয়া ড্রপের ট্রেকিং স্টার্টিং পয়েন্ট। এই জায়গাটাকে বলা হচ্ছে খালিয়াদার। চলুন দেখিয়ে দিই একবার। এই যে খালিয়াদারের কিছুটা এরকম, এটাই হচ্ছে খালিয়া টপ ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্ট। আর আমাদের গাড়ি এখানে পার্ক রয়েছে, চলুন যাওয়া যাক। ট্রেক শুরু করার আগে একটা ছোট্ট আনুষ্ঠানিকতা সারতে হয়েছিল। নির্দিষ্ট অফিসে গিয়ে প্রথমে নাম এন্ট্রি করতে হয়, তার সঙ্গে ট্রেকিং স্টিক নেওয়ার ব্যবস্থাও ছিল। এই নাম এন্ট্রি এবং ট্রেকিং স্টিক বাবদ জনপ্রতি আমাদের খরচ হয়েছিল 65 টাকা। পাহাড়ি ট্রেকের ক্ষেত্রে অনেক সময় এই ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব না দিলেও ট্রেকিং স্টিক কিন্তু সত্যিই বেশ কাজে আসে। বিশেষ করে উঁচু নিচু রাস্তা, পাথুরে পথ বা খাড়াই চড়াইয়ের সময় এটি অনেকটা বাড়তি ভরসা দেয়। চলুন, ট্রেক কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। বলে দিই, এই যে পেছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অফিস, যেখানে আপনাকে এন্ট্রি করতে হবে। আর আপনারা যদি কোনো স্টিক নিতে চান, যেরকম স্টিক আমি নিয়ে নিয়েছি, এইরকম স্টিক আপনারা ওই এন্ট্রি কাউন্টারেই পেয়ে যাবেন। আচ্ছা, আরও একটা জিনিস, এখানে বোর্ডে লেখা রয়েছে 6 কিলোমিটার। এবার প্রপার কত কিলোমিটার সেটা বলা কিন্তু খুব চাপের ব্যাপার, কারণ এখানে যেই মানে যতগুলো ট্রেকই হোক না কেন, কোনো ট্রেকেই কিন্তু প্রপার যে ডিস্টেন্সটা সেটা লেখা থাকে না। 2-1 কিলোমিটার এদিক ওদিকই লেখা থাকে। রাস্তা দেখুন কতটা খাড়াই। যখন থেকে শুরু করেছি ট্রেক কিন্তু এরকমই চলছে। মানে আমরা যখন কেদারনাথ ট্রেক করেছিলাম, প্রথমে কিন্তু অনেকটা ফ্ল্যাট সারফেস ছিল, অনেকটা ফ্ল্যাট রাস্তা ছিল, কখনো ট্রেক করতে কখনো মানে সেরকম কোনো অসুবিধেই হয়নি। কিন্তু এই যে ট্রেকটা খালিয়া টপ, এটা খুব বেশি দূরত্ব নয়, 6 কিলোমিটারের একটা ট্রেক, যেটা বোর্ডে লেখা রয়েছে। কিন্তু হয়তো একটু 2 কিলোমিটার বেশি হতে পারে, 8 কিলোমিটার মতন হতে পারে। তবে পুরো ট্রেকটাই কিন্তু আমরা যখন থেকে শুরু করেছি, জাস্ট কিছুক্ষণ হলো, পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড খাড়াই। কখনো সোজা উপরে উঠছি, আবার কখনো নিচে নামছি। এই এখনই দেখলেন যে আপনারা
আমরা কতটা উপরে উঠলাম, আর এখানেও দেখুন রাস্তাটা সোজা উপরে উঠে যাচ্ছে। চলুন উঠি। এইটুকু রাস্তাতেই হাঁপ লাগিয়ে দিচ্ছে। তবে জানেন তো কি, মাঝে মধ্যে এরকম ট্রেক করার দরকার আছে, তাতে শরীরও অনেক ভালো থাকে। চলুন উপরে উঠি, অনেকটা রাস্তা বাকি এখন। দেখুন এই হচ্ছে কিছুটা ট্রেকিংয়ের রুট। ওই আমরা নিচ থেকে সোজা এদিকে উঠে আসলাম। এটা কিন্তু একটা শর্টকাট এই ওপরের দিকে ওঠার। দেখুন এই যে সবাই উঠে যাচ্ছে শর্টকাট ধরে, আর যে মেন রাস্তাটা সেটা ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে দেখুন একটা রেস্ট পয়েন্টার রয়েছে, আর এইখান দিয়ে ঘুরিয়ে 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 উপরে আনে। তাই এই রাস্তাটা অনেকটা, আপনারা যারা শর্টকাট নিতে চাইবেন তারা এটা দিয়ে চলে আসবেন। আচ্ছা বলি, এই মুন্সিয়ারিতে রাত্রেবেলায় টেম্পারেচার কিন্তু যথেষ্ট ডাউন হয়, মানে প্রায় ওই ধরুন 1 ডিগ্রি কিংবা 0 ডিগ্রির আশেপাশে চলে যায়। কিন্তু দিনের বেলায় টেম্পারেচারটা ভালোই হাই হয়। এখন টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 12 ডিগ্রির কাছাকাছি। কিন্তু এখানে একটা হাওয়া আছে, ঠান্ডা একটা হাওয়া। তবে যেহেতু ট্রেক করছি, যখন বেরিয়েছিলাম তখন তো ভালো ঠান্ডা লাগছিল, তো এই জ্যাকেট পরে বেরিয়েছিলাম। কিন্তু এখন যখন ট্রেক করছি মনে হচ্ছে যেন জ্যাকেটটা পরে আসা উচিত হয়নি। একটু ভুল হয়ে গেছে, জ্যাকেটটা না পরে আসলেই ভালো হতো, কিংবা কোনো হালকা জ্যাকেট নিয়ে আসলে ভালো হতো। যাই হোক, এখন অবধি চড়াইটা কিন্তু খুব খাড়াই। যাই হোক, প্রথমে খুব একটা বুঝে উঠতে পারিনি, কারণ মুন্সিয়ারি সম্বন্ধে আইডিয়া খুব একটা ছিল না আমার। সে কারণে কোনো ট্রেকিং ইকুইপমেন্ট, যেমন ট্রেকিং শ্যুজ বলুন বা ট্রেকিং প্যান্ট বলুন, এসব কিছু ক্যারি করিনি। নর্মাল জিন্স পরে আর স্নিকার্স পরে কিন্তু ট্রেক করছি। পাহাড় যেহেতু খাড়াই, ট্রেকিং শ্যুটা মাস্ট, সেটাই আনা হয়নি। যাই হোক, তবু চলুন, অনেকটাই চলে এসেছি। একটু আগে আপনাদের ওই নিচেটা দেখিয়েছিলাম, আর এখন আমরা এতটাই উপরে চলে এসেছি। আর এই যে সব রডোডেনড্রন গাছ। চলুন, হাঁপিয়ে গেছি, উপরে যাওয়া যাক। একটু বসলাম। মেন কথা কি জানেন তো, এই ট্রেকটা ছোট হলেও না কষ্ট আছে। পাহাড় যতটাই আমরা ক্রস করলাম, যতটাই এগোলাম, বেশিরভাগটাই কিন্তু পুরোটাই খাড়াই। এখনো যে সেই কিছুটা সমান রাস্তা পার হবো সেরকম কিচ্ছু নেই, পুরোটাই সোজা পাহাড়ে উঠিয়ে দিচ্ছে। আর এই যে পাথরগুলো দেখুন, এইভাবে রাস্তাটা তৈরি। কোনো কোনো জায়গায় তো, এখানে যতটা ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো ঢালে সমানভাবে পাথর পাতা রয়েছে, তবু ঢালটাও ওপরের দিকেই রয়েছে, মানে উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। কিছু কিছু জায়গায় পুরো সিঁড়ি করে উপরে তোলা হয়েছে। চাপ আছে এই ট্রেকটা করা। তবে এটাও ঠিক, যারা কালিয়াটপ আসবেন, এখান থেকে যে হিমালয়ান পিকগুলো রয়েছে না, কালিয়াটপ থেকে কিন্তু দারুণ ভিউ আসে। সে কারণেই যারা প্রকৃতিপ্রেমী কিংবা আমরা যারা ঘুরতে আসতে পছন্দ করি, তারা কিন্তু এই ট্রেকটা অবশ্যই করবেন, ভালো লাগবে। একটু কষ্ট হবে ঠিকই, একটা জলের বোতল ক্যারি করবেন সঙ্গে, আর কিছু হালকা খাবার ক্যারি করবেন। মাঝে মধ্যে একটু বসবেন আমাদের মতন, আবার এগোবেন, অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি দূর তো নয়, 6 কিলোমিটার ওখানে লেখা আছে, ধরুন ওটা 8 কিলোমিটারের মতনই হবে। চলুন আবার এগোনো যাক। এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা সময় পার হয়ে গেছে, হাফ রাস্তাও কমপ্লিট করতে পারিনি। এখনও এখান থেকে প্রায় 700 মিটারের মতন বাকি রয়েছে বেস ক্যাম্প, তবে হাফ রাস্তা কমপ্লিট হবে। রাস্তা কন্টিনিউ খাড়াই, দেখাই একবার। এই যে এই দেখুন, পুরো রাস্তা এরকম এখন কন্টিনিউ পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। ওহ, চলুন আরও কিছুটা ওঠা যাক। ফিটনেস না থাকলে খুব চাপ কিন্তু, মানে ট্রেক দেখেই যে সবাইকে চলে আসতে হবে, এই ভুলটা কিন্তু করবেন না। একটু যাদের হাঁটতে চলতে সমস্যা আছে, তারা একদমই এই ট্রেকে আসবেন না। আমরা বেস ক্যাম্প থেকে এখনও প্রায় ধরুন 500 মিটারের মতন দূরে রয়েছি। এরপরেও বেস ক্যাম্পের থেকেও 3 কিলোমিটার আমাদের আরও ট্রেক রয়েছে মেন পয়েন্টে পিকে যাওয়ার জন্য। তবে এখান থেকে এই অপূর্ব সুন্দর ভিউটা কিন্তু দেখা যাচ্ছে পঞ্চচুল্লির।
আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম তখন ঘুম থেকে উঠে আর কি মনটা খারাপ হয়ে গেছিল। পঞ্চচল্লী কিংবা নন্দাদেবী তখন ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এখন যখন আমরা ট্রেক শুরু করেছি, বেস ক্যাম্প থেকে বললাম ওই 500 মিটারের মতন দূরে রয়েছি, দেখুন আকাশ একদম ক্লিয়ার, পঞ্চচল্লী পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। হিমালয়ের এত কাছ থেকে হিমালয়কে দেখব। আমরা যেটা দেখি কাঞ্চনজঙ্ঘা, সেটাও কিন্তু হিমালয়ের পার্ট, আর এটাও সেই কুমায়ুন হিমালয়েরই একটা পার্ট। দারুণ লাগছে, দারুণ। এখান থেকে পঞ্চচল্লীর পিক তো খুব ভালোভাবে দেখা গেল। আবার ট্রেক শুরু করি। এবার ইচ্ছা আছে একবারে দাঁড়াবো বেস ক্যাম্পে গিয়ে। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা যখন নর্থ বেঙ্গলে যাই তখন যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা নিয়ে আমাদের একটা উৎসাহ থাকে, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য চেষ্টা করি যে ধরুন দার্জিলিংয়ে গেলে কিংবা গ্যাংটকে গেলে কিংবা নর্থ সিকিম গেলে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে, কাঞ্চনজঙ্ঘা মুখী একটা রুম নেওয়ার চেষ্টা করি। হোটেলে ফোন করি, প্রথম জিজ্ঞেস করি যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে তো, কিংবা এমন কোনো পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে। এই জায়গাটাও কিন্তু সেম। এখানে আসলে ওই নন্দাদেবী, পঞ্চচল্লী, ত্রিশূল এগুলো দেখা কিন্তু সেম আমাদের বাঙালির কাছে কাঞ্চনজঙ্ঘা দেখার মতন সেই আনন্দ পাওয়া। দারুণ। সব কিছু কি আর পরিকল্পনা মতো হয়? ভেবেছিলাম একেবারে বেস ক্যাম্পে পৌঁছে তবেই এবার থামবো, কিন্তু সামনের এই দৃশ্য যেন আমাকে মাঝপথেই থেমে যেতে বাধ্য করল। এতক্ষণ যে হিমালয়ান রেঞ্জ মেঘ আর কুয়াশার আড়ালে লুকিয়েছিল, এখান থেকে যেন সেটা ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে ধরা দিতে শুরু করলো। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে দূরে দাঁড়িয়ে থাকা সেই বিশাল হিমালয়ের দৃশ্য যেন এক মুহূর্তে সব ক্লান্তি ভুলিয়ে দিল। কিছু দৃশ্য এমন হয় যা শুধু চোখে দেখেই নয়, মন থেকেও অনুভব করতে হয়, আর এই জায়গাটা ঠিক তেমনই ছিল। তাই আর এগিয়ে যাওয়ার তাড়া নয়, কিছুটা সময় দাঁড়িয়ে সেই সৌন্দর্যটাকে আবারও মন ভরে উপভোগ করাই তখন সবচেয়ে জরুরি মনে হয়েছিল। অনেকটা উঠে এসেছি। বেস ক্যাম্প এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে ওপরে ফ্ল্যাগ লাগানো রয়েছে, এই যে এখানে রয়েছে বেস ক্যাম্প, আর আমরা এখনো এখানেই। আর হয়তো মিনিট 10 লাগবে, প্রায় চলে এসেছি। আর এখান থেকে পঞ্চচল্লী একদম পরিষ্কার, এই যে পঞ্চচল্লী দেখা যাচ্ছে। ফাইনালি এসে পৌঁছলাম বেস ক্যাম্পে। এখানে আমাদের যে ট্রেক ছিল তার 50% কমপ্লিট। এরপরে আরও 3 কিলোমিটার রয়েছে, তবে আমরা এই অবধিই ট্রেক করব, কারণ ঘড়িতে সময় এখন দুপুর 2:30, অর্থাৎ 2:30। এরপরে যদি আরও উপরে যেতে হয় টাইম আরও লেগে যাবে, এখান থেকে 2-2.5 ঘন্টার ব্যাপার। তো যাই হোক, এখানেই আজকে ট্রেক শেষ করব, আবার এখান থেকে ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এখান থেকে পঞ্চচল্লী যে কত সুন্দর দেখা যাচ্ছে চলুন একবার দেখিয়ে দিই। এখানে আসাটা পুরো সার্থক। বেস ক্যাম্পে কি কি আছে, এখানে এসে আপনারা কি পাবেন চলুন একবার দেখিয়ে দিই। এইদিকে দেখুন বেশ কিছু টেন্ট রয়েছে। যারা বেস ক্যাম্পে একদিন স্টে করবেন তাদের জন্য কিন্তু এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে, কিংবা রুমের ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে এগুলো বুকিং করতে পারেন। আর এদিকে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমরাও কিছু হালকা পাতলা টিফিন করব এখান থেকে, তারপরে আবার নিচের দিকে যাব। আমরা তো রয়েছি এখন বেস ক্যাম্পে, আর আপনাদের দেখিয়ে দিই আমরা কোথা থেকে ট্রেকিং স্টার্ট করেছিলাম। দেখুন দূরে একটা হেলিপ্যাড দেখা যাচ্ছে, এই একটু জুম করি, এই যে এটা হচ্ছে হেলিপ্যাড। এই এখানে আমরা এই রাস্তা ধরে এই অবধি এসেছিলাম। এই আমি জাস্ট একটু ইন্ডিকেট করার চেষ্টা করি, এখানে এই অবধি এসেছি। তারপর ওখান থেকে কিন্তু আমাদের ট্রেক স্টার্ট হয়েছে, আর আমরা ওখান থেকে একদম এসে পৌঁছেছি বেস ক্যাম্পে। অনেকটা খাড়াই, কিন্তু অনেকটা খাড়াই। যারা এর পরেও ট্রেক করবেন তাদের জন্য দেখিয়ে দিই, যখন 0 পয়েন্ট যেতে হবে এই দেখুন রাস্তা, এটা ধরে আপনাদের পৌঁছতে হবে আর উপরে। সেখানে পৌঁছতেও প্রায় এখনো 2 ঘন্টার ব্যাপার। এই বেস ক্যাম্পে আমরা যেখানে আছি তার হাইটটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন
10,590 ফুট। এই হাইটে আমরা রয়েছি। প্রায় 1 ঘন্টা সময় আমরা এই খালিয়াটপের বেস ক্যাম্পে কাটালাম। এবার সময় নিচে যাওয়ার, কারণ 3:30-এর বেশি বেজে গেছে। আর পাহাড়ে খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধে নেমে আসে, অর্থাৎ আঁধার নেমে আসে। এখনই দেখুন, যখন আমরা আসছিলাম তখন রোদ ছিল, বর্তমানে কিন্তু রোদ এখানে একদমই নেই, ছায়া হয়ে এসছে। তাই যত তাড়াতাড়ি নেমে যাওয়া যায় ততটাই ভালো। বলে রাখি, এই ট্রেকটা ওই শুনতে 8 কিলোমিটার লাগলেও ট্রেকটা কিন্তু খুবই কঠিন। তো সময় 4:34, আর আমাদের ট্রেক কমপ্লিট করে আমরা আবার রাস্তায় চলে এসেছি। সামনে এই যে আমাদের গাড়ি রয়েছে, চলুন গাড়িতে চেপে হোটেলের দিকে যাওয়া যাক। আজ তো লাঞ্চ ফাঞ্চ কিছুই করা হয়নি, শুধু আপনারা দেখলেন যে ওখান থেকে আমরা বিস্কুট কিনে নিয়েছিলাম। সেই বিস্কুট দিয়ে কোনো রকম একটু টিফিন সারলাম, কারণ এরকম ট্রেকে বেশি ভারী খাবার খাওয়া তো উচিত নয়। চলুন, চলে এসেছি, গাড়িতে ওঠা যাক। এরপর হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের শেষ আলোটা উপভোগ করতে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আর ঠিক তখনই চোখের সামনে ধরা দিল এক অপূর্ব দৃশ্য। অস্তগামী সূর্যের শেষ রশ্মি এসে পড়েছে দূরে দাঁড়িয়ে থাকা পঞ্চচুল্লির তুষার ঢাকার শৃঙ্গগুলোর উপর। সাদা বরফমরা পাহাড়গুলো যেন ধীরে ধীরে সোনালি আর হালকা গোলাপি রঙে রাঙিয়ে উঠেছিল। সূর্যের কোমল আলোয় পঞ্চচুল্লি তখন আর শুধুই পাহাড় বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের হাতে নিখুঁত এক ছবি এঁকেছে। চারপাশে সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে, পাহাড়ের গায়ে আলো আঁধারির খেলা শুরু হয়েছে, আর দূরের আকাশের রঙও বদলে যাচ্ছে মুহূর্তে মুহূর্তে। সেই সময়টা শুধু একটা কথাই মনে হচ্ছিল, সারাদিনের ক্লান্তি, ট্রেকের কষ্ট সবকিছু এই একটা দৃশ্যের সামনেই এসে তুচ্ছ হয়ে গেল। সত্যি বলতে মুন্সিয়ারের এই পড়ন্ত বিকালের পঞ্চচল্লির সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, এটা একটা অনুভব করার মতন মুহূর্ত। আর সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করা গেলেও তার আসল অনুভূতি হয়তো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। এভাবেই শেষ হলো আমাদের কুমায়ুন হিমালয় ভ্রমণের আরও একটি সুন্দর দিন। সকালটা শুরু হয়েছিল মেঘ আর কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা হিমালয়ের সঙ্গে, আর দিনের শেষে সেই পঞ্চচুল্লি বিদায় জানালো সূর্যাস্তের সোনালি আলোয় নিজের অপরূপ রূপ দেখিয়ে। এই কয়েকটা দিনে পথের ক্লান্তি ছিল, দীর্ঘ জার্নি ছিল, ট্রেকের ধকল ছিল, তবে তার থেকেও বেশি ছিল নতুন নতুন জায়গা ঘুরে দেখার আনন্দ, পাহাড়কে কাছ থেকে অনুভব করার অনুভূতি, আর কিছু সুন্দর মুহূর্ত যা হয়তো অনেক দিন মনে থেকে যাবে। ভ্রমণ শেষ হয়, কিন্তু কিছু কিছু জায়গা কখনোই মন থেকে শেষ হয় না। কৌশানী এবং মুন্সিয়ারিও ঠিক তেমনই এক জায়গা, যেখানে একবার এলে আবারও ফিরে আসতে ইচ্ছে করবে। কেমন লাগলো আজকের এই পর্ব কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, খুব শীঘ্রই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ পর্ব নিয়ে।